প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমাদের যে অনলাইন শ্রেণী কার্যক্রম তাদের অংশ হিসাবে আজকে আমরা অষ্টম শ্রেণী বিষয় বাংলা তার ব্যাকরণের একটা অংশ ধাতু ক্রিয়াপদ এটা নিয়ে আমরা আলোচনা করবো। তোমরা সবাই জানো যে আমাদের বাংলার বিষয়ের মধ্যে নৈর্ব্যক্তিক বা বহু নির্বাচন অংশের মধ্যে 30 নম্বরের প্রশ্ন থাকবে। সেখানে আমাদের ব্যাকরণ থেকে থাকবে 14টা প্রশ্ন, আর পদ্য থেকে হবে 8 করে 16টা প্রশ্ন, অর্থাৎ পদ্য থেকে 8টা, গদ্য থেকে 8টা, 16টা, আর আমাদের ব্যাকরণ অংশ থেকে হবে 14টা। তাহলে 16 আর 14টা মোট 30টা প্রশ্ন আমাদের উত্তর দিতে হবে। তো 30টা প্রশ্নের মধ্যে যে আমরা আজকে ব্যাকরণের একটা অংশ ধাতু ক্রিয়াপদ এটা নিয়ে আমরা আলোচনা করব। আশা করি এই ক্লাসটা তোমাদের পরীক্ষার জন্য কিংবা জানার জন্য একটু সহায়ক হবে। পাশাপাশি আমি বলবো তোমরা খাতা কলম নিয়ে রাখবো। আমরা ক্লাস শেষ করার পরে তোমরা তোমাদের যে বাড়ি কাজ দেওয়া হবে সেগুলো করবে, পাশাপাশি সেই রিলেটেড প্রশ্নগুলোর অনুশীলন বা চর্চা করবে। তাহলে তোমাদের জন্য এটা পরীক্ষা এবং জানার জন্য সহায়ক হবে। আমরা প্রথমে আসি আজকে ধাতু ক্রিয়াপদ। আমাদের পাঠ্য বইয়ের একটা পার্ট এটা, ধাতু ক্রিয়াপদ। আমরা প্রথমে আসি ধাতু কি। আমরা বলি ধাতু। আমরা প্রথমে ধাতুর সংজ্ঞাটা কি জানি নি। ক্রিয়ার মূলকে ধাতু বলা হয়। আমরা বলি ধাতু বলে। যেমন আমরা বলি যেমন কর যুগ রস্বই। তাহলে এটাকে আমরা কি বলবো? করি। তাহলে এখন দেখো করি এটা একটা ক্রিয়াপদ। করিটা হলো ক্রিয়াপদ, আর করিটা হলো একটা ধাতু। আর এটা হলো আমরা বলি প্রত্যয়। এটাকে বলি প্রত্যয় অবলিক বিভক্তি। ঠিক আছে? তাহলে আমাদের ধাতুকে আমরা বলেছি ক্রিয়ার মূলকে ধাতু বলে, অর্থাৎ ক্রিয়ার পদ হচ্ছে করি। করিটাকে ভাঙলে আমরা পাই কর যোগ ই। তাহলে এটা হলো ধাতু। এরপর আমরা আসি আমাদের ধাতুর পরে আমরা যাব ক্রিয়াপদ কি। আমরা আবার আরেকবার রিপিট করছি। ধাতু কি? ধাতু হলো ক্রিয়ার মূলকে ধাতু বলে। যেমন আমরা বলেছি করি একটি ক্রিয়াপদ, এই করির মূল অংশটা হলো কর, এই করটা হলো ধাতু। এটা শেষ। তাহলে আমাদের এরপরে আমরা যাব ক্রিয়াপদে। ক্রিয়াপদ আমরা এবার জানিয়ে নিব ক্রিয়াপদ কি। আমরা ক্রিয়াপদ কি আগে জানি আমার আগে আমরা একটা উদাহরণ লিখছি। আমি চিঠি লিখি। একটা বিষয় লক্ষ্য করো, আমি চিঠি লিখি পুরোটা একটা বাক্য। পুরোটা একটা কি বাক্য। এখানে তাহলে কি করা হয়? লেখা হয়। এটা বলে আমরা ক্রিয়াপদ, অর্থাৎ যে পদ দ্বারা কিছু করা হয় তাকে বলি আমরা ক্রিয়া। তাহলে এখন ক্রিয়াপদ কি? আমরা ক্রিয়াপদের সংজ্ঞাটা লিখবো। এখন দেখো এটা একটা বাক্য, আমি চিঠি লিখি, এটা একটা বাক্য। এই বাক্যে কোন পদ দ্বারা কিছু করা বোঝাচ্ছে? লেখি দ্বারা। তাহলে লেখিটাকে কি বললাম আমরা? ক্রিয়াপদ। তাহলে আমরা সংজ্ঞা আকারে লিখতে গেলে কিভাবে লিখবো? দেখো, বাক্যস্থিত যে পদ দ্বারা কিছু করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। তাহলে ক্রিয়াপদ বলে আমরা যেমন বলতে পারি, যেমনের মধ্যে উদাহরণ বলতে পারি, যেমন দেখো করি, পড়ি বা লেখি। তাহলে এগুলোকে এক একটাকে আমরা কি বলি? ক্রিয়াপদ। এগুলো এক একটা কি? ক্রিয়াপদ। তাহলে এখানে আমরা ক্রিয়াপদ কাকে বলবো? আমরা বলবো বাক্যস্থিত। বাক্যস্থিত শব্দের অর্থ হলো বাক্যে অবস্থিত। বাক্যস্থিত যে পদ দ্বারা কিছু করা বোঝে সেটাকে আমরা বলবো ক্রিয়াপদ। তাহলে আমরা ক্রিয়াপদ কি, ধাতু কি, তার সংজ্ঞা এবং উদাহরণটা শিখলাম। এবার আমরা যাব ক্রিয়াপদের প্রকারভেদে। ক্রিয়াপদের প্রকারভেদে আমরা প্রথমে আসি ক্রিয়াপদের প্রকারভেদ। আমরা প্রথমে বললাম অর্থ ও ভাব প্রকাশের উপর
ক্রিয়াপদকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, দুইটি ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, আমরা বললাম যথা নাম্বার 1 একটাকে আমরা বলি সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া। 2 নম্বর বলি আমরা অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। আমরা একটু জেনে নিই এবার। তাহলে কি বললাম, অর্থ বা প্রকাশের উপর ভিত্তি করে ক্রিয়াপদকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বললাম সমাপিকা ক্রিয়া, আর একটাকে বললাম অসমাপিকা ক্রিয়া। তাহলে সমাপিকা ক্রিয়া শব্দের অর্থ কি? আমরা বললাম সমাপিকা শব্দের অর্থ হচ্ছে সমাপ্ত হওয়া। সমাপিকা শব্দের অর্থ কি বলেছি? সমাপ্ত হওয়া। আর অসমাপিকা শব্দের অর্থ হচ্ছে অসমাপ্ত থেকে যাওয়া, অর্থাৎ ওই বাক্যে ক্রিয়াপদ দ্বারা অর্থ অসম্পূর্ণ থাকলে বা অসমাপ্ত থাকলে সেটাকে আমরা বলি অসমাপিকা ক্রিয়া। আর যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশিত হয় তাকে আমরা বলি সমাপিকা ক্রিয়া। তাহলে আমরা কি বলবো? দেখো, যেই ক্রিয়াপদ দ্বারা বাক্যের সম্পূর্ণ ভাব বা অর্থ প্রকাশিত হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে। হ্যাঁ, যেমন আমরা বলেছি যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের সম্পূর্ণ ভাব বা অর্থ প্রকাশিত হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন আমাকে যদি প্রশ্ন করা হয় তুমি কি করো বা আপনি কি করেন, আমি বললাম যে কি, আমি দেখো আমি বই পড়ি। তাহলে দাঁড়িয়ে এই যে পড়ি, এই পড়ি দ্বারা আমার এই বাক্যটা বা আমার প্রকাশটা সম্পূর্ণরূপে প্রকাশিত হচ্ছে। তাহলে আমাকে প্রশ্ন করা হলে তুমি কি করো, আমি বললাম আমি বই পড়ি। তাহলে আমার এই বাক্যটার অর্থ সম্পূর্ণরূপে প্রকাশিত হচ্ছে। তাহলে কোন বাক্যের যদি যেই ক্রিয়াপদ দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে আমরা বলবো সমাপিকা ক্রিয়া। তাহলে যেই ক্রিয়াপদ দ্বারা বাক্যের সম্পূর্ণ ভাব বা অর্থ প্রকাশিত হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন আমি বলেছি আমি বই পড়ি। হ্যাঁ, তাহলে আমরা সমাপিকা ক্রিয়া কি সেটা বুঝলাম। এবার আমরা আসি অসমাপিকা ক্রিয়া কি সেটা, তার সংজ্ঞাটা একটু সংজ্ঞা উদাহরণ জেনে নিব। অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া আমরা প্রথমে বলেছি অর্থাৎ যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশিত হয় না, অসম্পূর্ণ থেকে যায় ভাবটা, সেটাকে আমরা বলেছি অসমাপিকা ক্রিয়া। দেখো, যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের সম্পূর্ণ ভাব প্রকাশিত হয় না তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন আমি দেখো স্কুলে গিয়ে ডট 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 হোয়াট, এটার দেখো এই যে বললাম যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের সম্পূর্ণ ভাব প্রকাশিত হয় না তাকে অসমাপিকা ক্রিয়া বলে। তাহলে এখানে অসমাপিকা ক্রিয়াটা কি? এখানে অসমাপিকা ক্রিয়াটা হলো গিয়ে, এটাকে আমরা বলি অসমাপিকা, অসমাপিকা হ্যাঁ ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। কেন বলবো? কারণ এই যে ভাবটা ডট ডট ইনকমপ্লিট রয়ে গেছে, অর্থাৎ তার ভাব পুরা ভাবটা প্রকাশিত হয়নি। তাহলে এরকম যদি কোনো ক্রিয়াপদ বুঝাই এটাকে আমরা বলবো অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, তাহলে আমরা অসমাপিকা ক্রিয়া কি এবং সমাপিকা ক্রিয়া কি তার সংজ্ঞা এবং উদাহরণ আমরা জানলাম। এখন আমরা আসি বাক্যে ক্রিয়াপদ কর্মপদে। দেখো, বাক্যে কর্মপদের উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তি করে ক্রিয়াপদকে
তিন ভাগে ভাগ করা হয়েছে, তিন ভাগে ভাগ করা হয়। যথা নাম্বার 1, এক নাম্বার আমরা বলি সকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়া। 2 নাম্বার বলি আমরা অকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া। 3 নাম্বার বলি আমরা দ্বিকর্মক, দ্বিকর্মক ক্রিয়া। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে আবার বলছি, বাক্যে কর্মপদের উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তি করে ক্রিয়াপদকে 3 ভাগে ভাগ করা হয়ে থাকে। যথা নাম্বার 1 আমরা বলেছি সকর্মক ক্রিয়া, নাম্বার 2 অকর্মক ক্রিয়া, নাম্বার 3 দ্বিকর্মক ক্রিয়া। তাহলে সকর্মক ক্রিয়া কি, আমি একটা উদাহরণ দিয়ে সংজ্ঞাটা বলে দিচ্ছি। দেখো, আমি বই পড়ি, হ্যাঁ, বা আমি চিঠি লিখি, অথবা আমি দেখো চিঠি লিখি। কেমন? তাহলে এই যে একটা বাক্য বললাম, এখানে দেখো আমি এটাকে বলি আমরা কর্তা, পড়ি এটাকে বলি ক্রিয়া, আর বই এটাকে বলি কর্ম। তাহলে আমি বই পড়ি বা আমি চিঠি লিখি একটি পুরা বাক্য। তাহলে একটি বাক্যের মধ্যে কর্তা আছে, ক্রিয়া আছে, তার মাঝখানে কি আছে? কর্ম আছে। তাহলে সকর্মক ক্রিয়া কাকে বলবো? সকর্মক শব্দ অর্থ যার কর্মপদ আছে। সকর্মক, সকর্মক শব্দ অর্থ যেই ক্রিয়ার কর্মপদ থাকে বা কর্ম আছে। তাহলে আমরা সকর্মক ক্রিয়ার সংজ্ঞা বলবো, যেই যেই ক্রিয়ার কর্মপদ থাকবে তাকে আমরা বলবো সকর্মক ক্রিয়া, তাকে আমরা বলবো সকর্মক ক্রিয়া। যেমন এখানে বই কর্মপদ, তাহলে সকর্মক ক্রিয়া পড়ি। তাহলে চিঠি কর্মপদ, তাহলে লিখি সকর্মক ক্রিয়া। তাহলে সকর্মক ক্রিয়া আমরা বুঝলাম। এবার আমরা আসি অকর্মক ক্রিয়া কি। অকর্মক ক্রিয়াকে আমি একটা উদাহরণ দিচ্ছি। প্রথমে আমি পড়ি, খেয়াল করো, বা আমি খেলি। দেখো, তাহলে আমি পড়ি বা আমি খেলি, তাহলে এটাকে আমরা বলছি কর্তা, এটাকে বলেছি আমরা ক্রিয়া। এটা কি বললাম? কর্তা। এটা বললাম কি? ক্রিয়া। তাহলে এখানে মাঝখানে কি নেই? কোনো কর্মপদ নেই, কর্ম নেই, কর্ম কি নেই এখানে। তাহলে এখানে মাঝখানে কি নেই? কোনো কর্ম নেই। অনুরূপভাবে এখানেও কোনো কর্ম কি নেই, কর্ম নেই। তাহলে আমরা বলবো যেই ক্রিয়ার কর্মপদ থাকে না তাকে আমরা বলবো অকর্মক ক্রিয়া। অকর্মক শব্দের অর্থ হচ্ছে যার কর্মপদ নেই, তাকে আমরা বলবো অকর্মক ক্রিয়া। তাহলে এইটা ক্রিয়াপদ অকর্মক ক্রিয়া, করি এটা অকর্মক ক্রিয়া। তাহলে আমরা অকর্মক ক্রিয়ার সংজ্ঞা বললাম, যেই ক্রিয়ার কোনো কর্মপদ থাকে না তাকে অকর্মক ক্রিয়া বলে। আচ্ছা, আমরা এটা মুছে ফেলছি। এবার আমরা আসি দ্বিকর্মক ক্রিয়া কি। দেখো, এই দ্বি শব্দের অর্থ হচ্ছে দুই, অর্থাৎ যেই ক্রিয়ার দুটি কর্মপদ থাকবে, যেই ক্রিয়ার কয়টি কর্মপদ থাকবে? দুটি কর্মপদ থাকবে, তাকে আমরা বলবো দ্বিকর্মক ক্রিয়া। আমি একটা সংজ্ঞা দিয়ে আমরা উদাহরণ দিয়ে সংজ্ঞায় চলে আসবো। দেখো, শিক্ষক শিক্ষার্থীদের আমরা বললাম বাংলা পড়াচ্ছে, বাংলা পড়াচ্ছেন। ওকে, এটা একটা বাক্য। তাহলে দেখো, এখন শিক্ষক এটা হলো কর্তা, তাহলে কে পড়াচ্ছেন? শিক্ষক। কাদের পড়াচ্ছেন? শিক্ষার্থীদের। তাহলে এটা হলো কর্ম। ভালো করে লক্ষ্য করো, কি পড়াচ্ছেন? একটা বিষয়, এটা হলো কর্ম। আর এটা হলো কি? ক্রিয়া। তাহলে আমরা এখন দেখো দ্বিকর্ম ক্রিয়া কাকে বলে। তাহলে এক কর্ম যোগ এক কর্ম। দেখো, তাহলে শিক্ষার্থীদের বাংলা, দুইটা কি পদ? কর্মপদ। তাহলে আমরা বলেছি পড়াচ্ছেনটা কি? ক্রিয়া, পড়াচ্ছেন ক্রিয়া। তাহলে দেখো, দ্বিকর্মক ক্রিয়া কাকে বলে? আমরা বলবো যেই ক্রিয়ার দুইটি কর্মপদ থাকে সেই ক্রিয়াকে আমরা বলবো দ্বিকর্মক ক্রিয়া। তাহলে আমরা দ্বিকর্মক ক্রিয়া কি সেটা আমরা জানলাম। এখন আমরা যাব আর এছাড়াও আর কি কি রয়েছে ক্রিয়া ওদের মধ্যে। আমরা জানি একটা আমাদের আছে যৌগিক ক্রিয়া। দেখো, যৌগিক ক্রিয়া কি? দেখো, যৌগিক ক্রিয়া কাকে বলে? আমি একটা উদাহরণ দিচ্ছি, তার ওখান থেকে উত্তরটা বলবো।
সাইরেন বেজে উঠলো। দেখো সাইরেন বেজে উঠলো, তাহলে আমরা যদি এভাবে দেখো সাইরেন বেজে উঠলো, তাহলে যদি এভাবে লিখতাম সাইরেন বেজে, হ্যাঁ, ডট ডট ওয়াট, তাহলে সাইরেন বেজে, এই বেজেটা হলো অসমাপিকা ক্রিয়া। বেজেটা কি? অসমাপিকা ক্রিয়া, ঠিক আছে? বেজেটা হলো অসমাপিকা ক্রিয়া, আর উঠলো, শেষে উঠলো, তাহলে এটা কি? সমাপিকা ক্রিয়া, অর্থাৎ এটা দ্বারা বাক্যের অর্থ সমাপ্ত বোঝাচ্ছে। তাহলে যোগ, এখানে কি বললাম? বেজেটা অসমাপিকা, অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা, হ্যাঁ, যোগ। তাহলে দেখো এই সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া দুইটা ক্রিয়াপদ মিলিত হয়ে কি হলো, যেটা বাক্য গঠন করলো, এটাকে আমরা বলেছি যৌগিক ক্রিয়া। তাহলে যৌগিক ক্রিয়া কাকে বলবো? তোমরা একটু লিখে নাও। সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়া মিলিত হয়ে যে ক্রিয়াপদ গঠন করে তাকে আমরা বলি যৌগিক ক্রিয়া। তাহলে যৌগিক ক্রিয়া আমি আবার আরেকবার রিপিট করছি, যেমন সে পাস করে গেল, আরেকটা বাক্য আমরা লিখতে পারি, দেখো তাহলে আমাদের বিষয়টা যোগ ক্রিয়াটা ক্লিয়ার হয়ে গেল, হয়ে যাবে। যেমন সে পাস করে, করে, তাহলে সে পাস করে, এতটুকু যদি বলি আমরা, এখন এটা অসমাপিকা, দেখো অসমাপিকা, ঠিক আছে, এটাকে অসমাপিকা বলি। এখন পাস করে যদি এখানে আমরা এভাবে দিয়ে যদি বলি গেল, গেল, তাহলে বাক্যটা দাঁড়ি, অর্থ শেষ, তাহলে এটাকেও কি বলবো আমরা? সমাপিকা। তাহলে আমরা সমাপিকা এবং অসমাপিকা দুইটা মিলে যে ক্রিয়াপদ গঠন করে তাকে আমরা বলবো যৌগিক ক্রিয়া। তাহলে যৌগিক ক্রিয়া, প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি বুঝতে পেরেছো। আবার যৌগিক ক্রিয়া কি? আমরা যৌগিক ক্রিয়ার পরে আমাদের আর একটি ক্রিয়াপদ আছে, সেটার দিকে আমরা জানবো। এটা হলো আমাদের, আসি আমরা প্রযোজক ক্রিয়া কি। দেখো প্রযোজক ক্রিয়া কি, দেখো আমি প্রযোজক ক্রিয়া কি বলার আগে এটা একটা যখন দিয়ে সংজ্ঞাতে আসছি, যেমন মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন, একটু লক্ষ্য করো, মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন, তাহলে দেখো মা, এখানে কর্তাকে মা, কি খাওয়াচ্ছেন? ভাত, কর্ম, কাকে? শিশুকে, খাওয়াচ্ছেন ক্রিয়া। দেখো তাহলে আমরা যে বিষয়টা বলছি এখানে কর্ম, এটা কর্ম বলতে পারি। এখন প্রযোজক ক্রিয়াটা কি? দেখো খাওয়ানো, ভাত খাওয়ানোর প্রয়োজনটা কার? ভাত কার খাওয়া প্রয়োজন? শিশু, খাওয়াচ্ছেন কে? মা। তাহলে আমরা সংজ্ঞা আকারে কি বলবো? দেখো যে ক্রিয়া একজনের প্রয়োজনে অন্যজন কর্তৃক সম্পাদন করা হয় তাকে প্রযোজক ক্রিয়া বলে। হ্যাঁ, যেমন দেখো, যেমন আমরা বলতে পারি, যেমন শিক্ষক, যেমন দেখো শিক্ষক শিক্ষার্থীদের গণিত করাচ্ছেন। একটু বুঝে নাও উদাহরণটা। তাহলে এখানে কর্তাকে শিক্ষক, কি করাচ্ছেন? গণিত করাচ্ছেন, তাহলে কাজে করাচ্ছেন? শিক্ষার্থীদের, তাহলে প্রয়োজনটা কার? শিক্ষার্থীর, করছেন কে? শিক্ষক, তাহলে করাচ্ছেন কি? ক্রিয়া, তাহলে এটা কর্ম, এটা কর্ম। আমরা বললাম দেখো যে ক্রিয়া একজনের প্রয়োজনে, তাহলে ক্রিয়াটা কার প্রয়োজন? শিক্ষার্থীর, তাহলে একজনের প্রয়োজন অন্যজন কর্তৃক, অন্যজনটাকে শিক্ষক, অন্যজন কর্তৃক কি করা হয়? সম্পাদন করা হয়, তাকে আমরা বলেছি প্রযোজক ক্রিয়া। যেমন উদাহরণ দিয়েছি আমরা, শিক্ষক শিক্ষার্থীদের গণিত করাচ্ছেন। তাহলে আমরা বারবার একটা বিষয় প্রযোজক ক্রিয়ার কথা খেয়াল করব, কর্তা যিনি ক্রিয়া সম্পাদন করবে কার জন্য? অপরের জন্য,
যদি কোনো কর্তা অপরের প্রয়োজনে বা অপরের জন্য যে ক্রিয়াটা সম্পাদন করে সেই ক্রিয়াকেই আমরা বলবো প্রযোজক ক্রিয়া। তাহলে করাচ্ছেন কি ক্রিয়া? প্রযোজক ক্রিয়া। কেন? প্রযোজক ক্রিয়ার সংজ্ঞা কি বলেছি? যে ক্রিয়া একজনের প্রয়োজনে অন্যজন কর্তৃক সম্পাদন করা হয় তাকে প্রযোজক ক্রিয়া বলে। এখন আমরা আজকে যে বিষয়গুলো বলেছি এগুলো নিয়ে আমরা একটু বাসার কাজ করার চেষ্টা করব। যে ক্রিয়াপদগুলো বলেছি আমাদের বাসার কাজ, ধরো বাড়ির কাজ, যে ধাতু ও ক্রিয়াপদের সংজ্ঞা, এটা আমরা আবার লিখবো বাসায়, নাম্বার 1। তারপর ক্রিয়াপদের প্রকারভেদ যেগুলো আমরা আলোচনা করেছি, হ্যাঁ, সংজ্ঞা সহ 2টি করে উদাহরণ। এই আমাদের এই যে বাড়ির কাজগুলো থাকবে, আশা করি আমরা যখন স্কুল খুলবে তখন আমরা এই কাজগুলো একটু আমাদের খাতায় দেখবো, চেষ্টা করবো যতটুকু পারো। আমি বলবো যারা চেষ্টা করে তারা পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ধাতু ক্রিয়াপদের ক্লাস মোটামুটি এখানে শেষ। আমরা হয়তো পরবর্তী ক্লাসে আরেকটা বিষয় বা আরেকটা পার্ট নিয়ে আমরা আলোচনা করব। তোমরা এখন আজকে এই ক্লাসের উপর যে বাসায় নিজেরা চর্চা করবে, স্যার এটা লিখেছে, এটা দিয়ে আমি নিজেতে একটু উদাহরণ তৈরি করতে পারি কিনা, এভাবে করতে করতে দেখবো আমরা বলবো হাঁটি পা করে আমরা এগিয়ে যেতে পারবো। তো সবাই ভালো থাকবা, শরীর মন দিক থেকে সবাই সুস্থ থাকবা, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা। আগে নিজের সুস্থতাটাই বড়। সুতরাং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। পরবর্তী আবার দেখা হবে অন্য